কখনো কখনো ক্লান্ত দিনের শেষে মনটা কোথাও হারিয়ে যেতে চায়, এমন কোথাও যেখানে কোলাহল কম, প্রকৃতি থাকবে একদম হাতের মুঠোয়, আর সময় চলবে ধীর গতিতে। কিন্তু সময়ের অভাবে সবসময় তো বড় কোনো ট্রিপ পরিকল্পনা করা সম্ভব হয় না। তবে যদি বলি একদিনের জন্য পাহাড়, লেক আর ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা সম্ভব? হ্যাঁ, ঠিক এমনই একটা চমৎকার অভিজ্ঞতার নাম ধানবাদ ভ্রমণ। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ধানবাদ সফরের গল্প। কিভাবে ধানবাদ পৌঁছাবেন, কোন কোন জায়গা ঘুরতে পারবেন, থাকার ব্যবস্থা কেমন, আর পুরো ট্রিপের খরচ, সব কিছু বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকে ফেব্রুয়ারির 8 তারিখ আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হাওড়া গয়া বন্দে ভারত ছাড়বে সকাল 6:45টার সময়, আর একটুই টাইম বাকি আছে, আর পরে ছেড়ে দেবে। তো আমরা ওয়েট করছি এখন। একদম সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, ঠিক 6:45 বাজে। আর এটা ধানবাদ পৌঁছানোর কথা হচ্ছে 9:43, ওই 3 ঘন্টা মতন লাগে। আর এই যে দেখুন, উঠতেই আমাদের দিয়ে চলে গেছে চা আর বিস্কিট, তো সেটাই এখন বানানো হচ্ছে। সকাল সকাল চা না খেলে ঠিক দিনটা শুরু হয় না ভালোভাবে। আমি আবার নিয়ে নিয়েছি কফি, একটু সকালে কফি খাবো। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটার প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে থামে আসানসোল, এবং আসানসোলের পরে ধানবাদ। এখন সুন্দর গান শুনতে শুনতে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর এর মধ্যেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম ননভেজ ব্রেকফাস্ট। তার মধ্যে ছিল একটা ব্রাউন ব্রেড, একটা মাফিন ছিল, প্লাস অমলেট ছিল, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, মটরশুঁটি এইসব, আর বাটার, জ্যাম, সস এই ছিল। খেয়ে একটা ছোট্ট ঘুম লাগালাম আমরা, আর তারপরে উঠতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধানবাদ। সময়ের 5-10 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছিল। নেমে গেছি এখন ধানবাদে। তো ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে 9:40-এ। এখন বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে অটো করব, দেখি অটো কত বলে, অটো বা গাড়ি যা পাওয়া যায়। এবার আবার সাইট সিইংয়ে যাবো এখান থেকে ডাইরেক্ট। চলুন দেখি, ওখানে দেখা সবই। অনেক দরদাম করে আমরা আমাদের সারাদিনের সাইট সিইংয়ের জন্য অটোটা ঠিক করে ফেললাম। তো আমাদের কত কি পড়লো সবই বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমরা এখন চলে যাব ভাটিন্ডা ফলস। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে 18 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য ভাটিন্ডা ওয়াটারফলস। আসতে সময় লাগলো 50 মিনিট মতো। এই দেখুন এই ভিউ। ভাটিন্ডা জলপ্রপাত ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি মনোমুগ্ধকর জলপ্রপাত। ঘন অরণ্য ও পাথুরে পাহাড়ের মাঝে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বর্ষাকালে জলপ্রবাহ আরো প্রবল হয়ে ওঠে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। পিকনিক ও ছোটখাটো ট্রেকিং এর জন্য এটি একটি আদর্শ স্থান। শহরের কোলাহল থেকে দূরে নির্জন পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য ভাটিন্ডা জলপ্রপাত একটি দুর্দান্ত গন্তব্য। এখানে দেখুন ছোট ছোট মাছ ভেসে বেড়াচ্ছে। জানি না ক্যামেরা কত দেখা যাচ্ছে, কিন্তু
খালি চোখে বোঝা যাচ্ছে, একদম ছোট ছোট মাছ। আমরা এখন নিচে থেকে কিছু সিঁড়ি মতন বানানো ছিল, ওখান থেকে সেকেন্ড স্টেপে চলে এসেছি। ওয়াটারফলটা অ্যাকচুয়ালি 3 স্টেপ ওয়াটারফল বলতে পারেন, নিচ থেকে দেখা যায়। তো সেকেন্ড স্টেপ অব্দি তো আসতে পারলাম, সিঁড়ি করা ছিল। এসে দেখি এখানে বোট রাখা আছে, জানি না বোটিং হয় কি না, বোট রাখা তো ছিল। আর সেকেন্ড স্টেপটা এসে আরও সুন্দর লাগছিল দেখতে। বর্ষায় আসলে আমার মানে আরও অনেক বেশি জল পাবেন, আরও ভালো লাগবে। তো এখন সেকেন্ড স্টেপটা দেখুন ভালো করে। আচ্ছা বলে রাখি, ভাতিন্ডা ফলসে যদিও কোনো এন্ট্রি ফি নেই, ক্যামেরা চার্জেস নেই, কিন্তু পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেবে। আমার না ভাতিন্ডা ফলসটা দুর্ধর্ষ লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে জল যা পেয়েছি অনেক পেয়েছি, এতটা এক্সপেক্ট করিনি। আর খুব সুন্দর লাগছে, পুরো আকাশটাও নীল, সুন্দর সুন্দর ফটো এসেছে। তো আপনারা যদি ধানবাদ না এসে থাকেন একবার নিশ্চয়ই আসুন। ফেব্রুয়ারি অবধি আসতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ফেব্রুয়ারির পরে বেশ গরম পড়ে যাবে। তো এখন আমরা এখান থেকে চলে যাবো রামরাজ মন্দির। এখান থেকে যেতে তাও আবার 45-50 মিনিটস মতন লাগবে। তো ধানবাদে না এটা একটা খুব বড় প্রবলেম যে একটা সাইট সিইং পয়েন্ট একটা জায়গা থেকে আরেকটা যেতে অনেক টাইম লাগে, মানে অনেকটা ডিস্টেন্স। এখন মোটামুটি বাজে 11:10 মতন। তো এখান থেকে যেতে তাও 12টা মতন বেজে যাবে রামরাজ। আবার 1টা থেকে 3টে রামরাজ মন্দির বন্ধ থাকে। আবার উঠে পড়লাম অটোতে, এখন আমরা রামরাজ মন্দির যাচ্ছি। ওখানে পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলছি। ভাটিন্ডা ফলস থেকে 17 কিলোমিটার যাত্রা অতিক্রম করে চলে এসছে এখন রামরাজ মন্দির। আসতে সময় লাগলো 1 ঘন্টা মতো। ওখানে গিয়ে জানতে পারলাম এখন রামরাজ মন্দিরে শ্রীরাম মহাযজ্ঞ হচ্ছে, মেলা হচ্ছে, তাই হাজার হাজার লোক এসেছে। প্রচুর ভিড়। আমি জানি না কতটা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো, দেখতেই পাচ্ছেন কত লোক এসেছে। আর এত লোকজনের জন্য, গাড়ির জন্য অটো ভেতর অবধি ঢুকতে দিল না। জেনারেলি ভেতর অবধি ঢোকায় অটো, কিন্তু আমাদেরকে অলমোস্ট 1 কিলোমিটার আগেই নামিয়ে দিল অটো। তারপরে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ভিতরে, গিয়ে দেখি ভেতরে কি অবস্থা। ওই যে দূর থেকে এখন মন্দিরটা দেখা যাচ্ছে। এই দেখুন গেটের কাছে চলে এসেছি, কত যে লোক দেখুন, বুঝতে পারছেন তো কত লোক। এই দেখুন, কোথায় জুতো খুলবো, কি করব কিছুই বুঝতে পারছি না। অনেকজন তো দেখছি বাইরে জুতো খুলে চলে যাচ্ছে ভিতরে, কিন্তু ঠিক ভরসা হচ্ছে না, দেখি কোথায় খোলা যায়। কত ভিড়, বাপরে। এই যে দেখুন রামরাজ মন্দিরের ভিতরটা। রামরাজ মন্দির ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 25 কিলোমিটার এবং ভাটিন্ডা জলপ্রপাত থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির প্রাঙ্গণে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ, বিষ্ণু এবং ব্রহ্মার মন্দির রয়েছে। মূল মন্দিরটি মূলত 100 বছরেরও পুরনো, তবে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় এবং বাগমারা বিধায়ক ধুল্লু মাহাতোর প্রচেষ্টায় এটি পুনর্নির্মাণ করা হয়েছে। 2016-17 সালে মন্দিরের সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়। মন্দির প্রাঙ্গণের ঠিক পেছন দিকে একটা লেক মতো করা আছে, যেখানে আপনারা বোটিংও করতে পারবেন। রামরাজ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাব তোপচাঁচি লেক। যেতে যেতে বলে দিই যে আপনারা ধানবাদ আসলে কিভাবে আসবেন। ধানবাদ আসলে সবথেকে ইজি ওয়ে হচ্ছে ট্রেনে করে আসা। আমরা যেরকম বন্দে ভারতে এসেছিলাম, 6:45 ট্রেন ছিল, 9:40 নাগাদই নামিয়ে দিয়েছে। শতাব্দীও আছে 6টার সময়। তাছাড়া ব্ল্যাক ডায়মন্ড আর অনেক ট্রেন আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন।
থাকার জন্য এখানে অনেক বাজেটের হোটেল আছে, 1,000 থেকে 3,000 3,500 অবধি আপনারা যে কোনো হোটেলেই থাকতে পারেন, অথবা আপনারা স্টেশনের রিটায়ারিং রুমেও থেকে যেতে পারেন এক রাতের জন্য। আমরা কোন হোটেলে থাকবো সেটা পুরো ঘুরে গিয়ে আপনাদের দেখাবো। আমরা কিছু বাজেট হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। রামরাজ মন্দির থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চলে এসেছি এখন তোপচাঁচি লেক। তো এটা আসতে সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা। রাস্তা ভালোই ছিল, হাইওয়ে একদম, বেশিক্ষণ লাগেনি আসতে। তো দেখুন আপনারা, তোপচাঁচি লেক ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি আকর্ষণীয় পর্যটন স্থল, যা জাতীয় সড়ক 2-এর উপর অবস্থিত। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 37 কিলোমিটার এবং বোকারো থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এই কৃত্রিম হ্রদটি ঘন সবুজ বন, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, যা এটি বনভোজন ও নিরিবিলি ভ্রমণের জন্য আদর্শ করে তুলেছে। প্রায় 214 একর বিস্তৃত এই লেক পরেশনাথ পাহাড়ের সান্নিধ্যে থাকায় প্রকৃতি ও শান্তিপ্রেমী পর্যটকদের আকর্ষণ করে। এটি মূলত একটি ছোট প্রবাহকে বাঁধ দিয়ে জলাধারে রূপান্তরিত করা হয়েছিল, যা ধানবাদ ও আশেপাশের এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও তোপচাঁচি লেক তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে অবস্থিত, যা মাত্র 8.75 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আকারে ছোট হলেও এই অভয়ারণ্যে কয়েকটি নিরীহ বন্যপ্রাণীর বসবাস রয়েছে। এবার বলে দিই, আপনারা যদি ধানবাদ আসেন কিভাবে প্ল্যান করবেন। ধানবাদ আসলে অ্যাটলিস্ট 1 রাত থাকার চেষ্টা করবেন। 1 রাত 2 দিন যদি থাকেন তাহলে ধানবাদটাকে ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা যেরকম আজকে ভাটিন্ডা ফলস, রামরাজ মন্দির আর তোপচাঁচি লেক দেখলাম, এমনিতে ধানবাদ আসলে লোকেরা এই 3টে জায়গা তার সাথে উসরি ফলসও দেখে, কিন্তু একদিনে এই 4টে জায়গা দেখা একদমই সম্ভব না। আমরা যেরকম আজকে উসরি ফলস দেখার টাইম পেলাম না, আমরা এটা কালকে দেখে নেব। তো আপনাদের হাতে যদি 2টো দিন না থাকে, 4টে জায়গার মধ্যে কোনো না কোনোটা আপনারা মিস করবেনই। ইনি হচ্ছে আমাদের অটো চালক, তো ইনি আমাদের সাইট সিইং করেছেন পুরো। এনার নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি চান তো আপনার যোগাযোগ করতে পারেন। ইনি খুব কম পয়সার মধ্যে আপনি ঘুরিয়ে দেবেন পুরো ধানবাদ। চলে এসছি এখন মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তো বাড়িটা ভেতরে গিয়ে আপনার দেখাচ্ছি। তোপচাঁচির এই বাড়িতে মহানায়ক উত্তম কুমার বেশ অনেক সময় কাটিয়েছেন। এখন এই বাড়িটায় কেউ থাকে না, এখানে এখন মেনটেন্যান্সের অভাব, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গিয়ে দেখলে বেশ গা ছমছম করছে। সাইট সিংয়ের পালা শেষ আমাদের, এখন খুব খিদে পেয়ে গেছে, ভাবছি কোথায় লাঞ্চ করা যায়। তো অটো দাদাকে বলেছি দেখি কোথায় থামায়। এই যে এখানে আমরা লাঞ্চ করতে এলাম, শান-এ পাঞ্জাব হোটেল, তোপচাঁচি লেকের কাছেই, খুব একটা দূরে না। এই রেস্টুরেন্টের কথা আমি আগেও কোনো একটা ভিডিওতে শুনেছিলাম। তো চলুন গিয়ে দেখি কেমন খাওয়ার এক্সপিরিয়েন্স হয়। চলে এসছি এখন শান-এ পাঞ্জাবে লাঞ্চ করতে। তো নিয়ে নিয়েছি মশলা কুলচা, তার সাথে কড়াই চিকেন। খেয়ে দেখা যাক, ভালোই করেছে। মশলা কুলচাতে আলু আর পনিরের স্টাফিং আছে, আর কড়াই চিকেনটা মধ্যে ঝাল ঝাল আছে, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করেছে, ভালোই লাগছে খেতে। 8 পিস চিকেন দিয়েছে 1 প্লেটে। এই শান-এ পাঞ্জাবে খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব ভালো হয়েছে, টেস্ট খুব ভালো লেগেছে এনাদের। তো আর রেটও খুব রিজনেবল, এটা আর একটা পজিটিভ পয়েন্ট। তো তোপচাঁচিতে যদি এই দিকটায় আসেন তাহলে এখানটা লাঞ্চ করে নিতে পারেন, খুব ভালো অপশন। আর এখন আমরা চলে যাচ্ছি স্ট্রেট আমাদের হোটেল, যেটা আমরা মেক মাই ট্রিপের থ্রু বুক করেছি, সেটা ব্যাংক মোড় ধানবাদে আছে, গিয়ে দেখাচ্ছি।
এই যে আমরা ম্যাস্টিফ হোটেলে পৌঁছে গেছি, এবার চট করে রুমটা দেখিয়ে নিই। এই যে দরজা দিয়ে ঢুকেই প্রথমেই আছে একটা বেশ বড় সাইজেরই মিরর, যেখানে সাজগোজ করতে পারবো। আর তারপরেই দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড, পাশে দুটো সাইড টেবিল মতন আছে, ইন্টারকম ফোন দেওয়া, আর তার পাশেই আছে টেবিল আর চেয়ার। এবার বেডের ঠিক উল্টো দিকে একটা বড় ওয়ার্ক ডেস্ক দেওয়া আছে। ওয়ার্ক ডেস্কের এক পাশে একটা কভার মতন আছে, আর একটা লাগেজ রাখার একটা জিনিস আছে। আর ওয়ার্ক ডেস্কের উপরে কেটেল আছে, দুটো গ্লাস, দুটো কাপ, আর চা কফি এইসব দেওয়া আছে, টিভি আছে। তো বেশ ভালোই লেগেছে রুমটা। এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা ভালোই, মানে সাইজ বড়ই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক সব জিনিস দেওয়া আছে, বেশ ভালো। আমরা এখন ফ্রেশ হয়ে আর্লি ডিনার করতে চলে এলাম ঠিক হোটেলের উপরেই এদের রুফটপ রেস্টুরেন্টে। আমাদের একদম ভালো লাগেনি এখানে, এদের কোয়ান্টিটি খুব খারাপ, প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড। তারপরে কোয়ান্টিটিও ঠিকঠাক না, আর কোয়ালিটিও এমন কিছু আহামরি না, তো খুবই বাজে এক্সপেরিয়েন্স হয়েছে। আমাদের পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মধুপুর আর গিরিডিতে ঘোরার অসাধারণ এক্সপেরিয়েন্স। ওই ভিডিওটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না। ওখানে আমরা সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব আমাদের গিরিডি আর মধুপুরের ট্রিপ নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।